নমস্কার, দেখছেন টক টু বাংলা নিউজ। আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দিল্লিতে একটা বড়সড় বৈঠক হয়ে গিয়েছে বিজেপির নিজেদের মধ্যে, এবং সেটা হয়েছে বিহার ভোটকে সামনে রেখে। কেন হয়েছে তার কারণ ইতিমধ্যেই তেজস্বী যাদব তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং তারপর থেকেই যেটা শুরু হয়েছে যে নীতিশ কুমার তাকে এই মুহূর্তে এনডিএ যদি কোনোভাবেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা না করে, তাহলে লড়াইটা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এটা খুব স্পষ্ট তো বুঝতে পারছেন সবাই। এবং বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারকে দেখে যদি মানুষ ভোট দিতে না যান ভোটদান কেন্দ্রে, তাহলে যে এই মুহূর্তে অবশ্যই একটা খারাপ রেজাল্ট হতে পারে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে খুব একটা অসুবিধা হয় না সেটা বুঝতে। এবং রিসেন্টলি একটা রীতিমতন ভোট ভাইবের যে তথ্যটা আপনাদেরকে তুলে ধরেছি সামনে গতকালই, সেখান থেকেও দেখা গেছে যে সার্ভের মাধ্যমে উঠে আসছে যে মানুষ এই মুহূর্তে যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না থাকেন, তাহলে আর তাদেরকে ভোট দেবেন না। যতই 10,000 টাকা করে খাতায় এসে পড়ুক, মহিলাদের সমস্ত কিছুই হোক না কেন, কিন্তু তবুও নীতিশ কুমারকে পরবর্তীতে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে না ঘোষণা করা হয়, তাহলে কিন্তু ভোট সেইভাবে হবে না। অর্থাৎ এনডিএর সপক্ষে এবং এনডিএর বিপক্ষে এই যে ভোটদান পর্বটা, সেটার থেকেও নীতিশ কুমারের সপক্ষে বা নীতিশ কুমারের বিপক্ষে এইটা অনেক বেশি সহজ বিহারের মানুষের কাছে। অন্যদিকে যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা ঘোষণা করে দিয়েছে যে তারা যদি জিততে পারে তাহলে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন, সুতরাং লণ্ঠন ছাপকে দেখে এই মুহূর্তে ভোট দেবেন মানুষ। এই হচ্ছে বিষয়। এবারে একটা বড় সড়ো বৈঠকে ইতিমধ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বসতে হয়েছে দিল্লিতে, যেটাতে কিন্তু দেখা যাচ্ছে বা খবর যেটা উঠে আসছে এই মুহূর্তে, নরেন্দ্র মোদী কোথাও গিয়ে চাইছেন যে নীতিশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। তার কারণ একবার ঘোষণা করলে তিনি যদি মুখ্যমন্ত্রী হন ও পরবর্তী জিতে, এমন তো সঠিক নয় যে 5 বছরই তাকে মুখ্যমন্ত্রী করে রাখতে হবে। এবং বিজেপি তো যে কোনো সময় যে কোনো মুখ্যমন্ত্রীকে তুলে নিতে পারে। বিহারের ক্ষেত্রে আমরা যেমন এই মুহূর্তে আলোচনা করছি, ঠিক তেমন ভাবে ত্রিপুরার ক্ষেত্রে হয়েছিল ঘটনাটা। বিপ্লব দেব তাকে মুখ্যমন্ত্রী করা হলো, 2 বছরের মধ্যে তাকে তুলিয়ে নেওয়া হলো। রিসেন্টলি হয়েছে গুজরাটের ক্ষেত্রে, শুধু মুখ্যমন্ত্রী থাকলেন, বাদ বাকি সমস্ত মন্ত্রীরা চেঞ্জ হয়ে গেলেন। সুতরাং এইরকম একটা প্ল্যান ছিল নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদী রিসেন্টলি বিহারের সমস্তিপুরে গেছিলেন। সমস্তিপুরে গিয়ে সভা করতে গিয়ে তিনি যেটা দেখেছেন যে মানুষের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা নেই। নীতিশ বাবুকে সামনে রেখেই আমরা ভোটে লড়াই করব, এই বিষয়টা বলা কিন্তু কোথাও গিয়ে একদম সমতুল্য হচ্ছে না যে নীতিশ কুমার আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন ভোটে জেতার পরে। যেটা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স সরাসরি চ্যালেঞ্জ করেছে অমিত শাহকে। সেই জায়গা থেকে অশোক গেহলোতের কথাটা যে কিন্তু বড় সড়ো একটা এফেক্ট ফেলেছে। এবং রাহুল গান্ধীর একটা ফোন লালু প্রসাদ যাদবের কাছে যাওয়া, তেজস্বী যাদবের কাছে যাওয়া, এবং সেখান থেকে একদম অশোক গেহলোত তাদের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। বুধবার দিন সারা রাতভর মিটিং হলো, এবং তার পরবর্তীতে বৃহস্পতিবার সকালবেলা প্রেস কনফারেন্স হলো। এই যে বিষয়গুলো সামনে আসার পর থেকে কিন্তু শুধুমাত্র বিহারে যে রাজনৈতিক পটভূমিটা পরিবর্তন হয়েছে সেটা নয়, দিল্লি পর্যন্ত তার আওয়াজ কিন্তু পৌঁছেছে। যেখান থেকে একটা বৈঠক হয়েছে, এবং যে বৈঠকে ডিএল সন্তোষ তিনি উপস্থিত ছিলেন। নিত্যানন্দ রায় বিহারে এই মুহূর্তে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী নিজে উপস্থিত ছিলেন, এবং অমিত শাহ নিজে উপস্থিত ছিলেন, আরো 2-1 ছিলেন। কিন্তু তারা সবাই মিলে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে নীতিশ কুমারকে আমরা প্রজেক্ট করে দিই, এবং এটা ইচ্ছে ছিল নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী বুঝতে পারছেন বিহারের এই মুহূর্তে পালসটা, মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া কোনো মতে তারা লড়াই করতে পারবেন না। কিন্তু অমিত শাহ এই বিষয়টাতে আটকে যান, এবং অমিত শাহ আটকে যান বলতে তিনি শুধুমাত্র চেয়েছেন যে এই এত বছর ধরে বিহারে বিজেপির শাখা যে রয়েছে, বিহারে বিজেপির শাখা গত 20 বছর ধরে নীতিশ কুমারের ওপর ভরসা করেই চলছে। এবং শুধুমাত্র আজ থেকে সেটা নয়, তাদের যে স্বর্গীয় নেতা ছিলেন সুশীল কুমার মোদী, তিনি ডেপুটি সিএম ছিলেন, এবং নীতিশ কুমারের সরকারের ডেপুটি সিএম তিনি ছিলেন বিজেপির পক্ষ থেকে। কিন্তু তবুও তিনি কোনোভাবেই তাকে মুখ্যমন্ত্রী করে সেই জায়গাটা হতে দেননি। এবং অমিত শাহের বক্তব্য অনুযায়ী নীতিশ কুমার সেটা ইচ্ছা করে করতে দেননি, বিজেপিকে তিনি নিজের পায়ে দাঁড়াতে দেননি, এবং তার থেকে বড় নেতা কেউ হবে সেটা তিনি করতেই দেননি কোথাও। এবং সম্রাট চৌধুরীর নাম কোনো মতেই কিন্তু নীতিশ কুমারের সমতুল্য হতে পারে না। সেই জায়গা থেকে একদম ফ্রেশ একজন মুখ, এবং যার সম্বন্ধে করাপশনের কথা অতটা শোনা যায় না, নিত্যানন্দ রায়, সেটা ছিল অমিত শাহের পছন্দ। যদি মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতেই হয় তাই নিত্যানন্দ রায়। কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন বিজেপির অভ্যন্তরে, এবং যারা বিজেপির ভোটটাকে কন্ট্রোল করেন বিহারে, তারা সম্পূর্ণভাবে কিন্তু বলছেন যে নিত্যানন্দ রায় সেই জায়গাটাকে রিপ্লেস করতে পারবেন না, বরঞ্চ হিতে বিপরীত হবে। যতটা আমরা সমর্থন পেতাম সেই সমর্থনটাও কমে যাবে। তার কারণটা কি, এই মুহূর্তে অনেকেই বলছেন যে ভোট যেটা হয় সেটার ক্ষেত্রে অনেকটা দলিত সম্প্রদায়ের ভোট, কর্মী সম্প্রদায়ের ভোট, এবং তার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের ভোট রয়েছে। সেই ভোটগুলো একদম নীতিশ কুমারের পকেটস্থ ভোট। তারা নীতিশ কুমারকে যদি সামনে না রাখা হয়, এখনো পর্যন্ত যেটুকু অবস্থা আছে সেটুকুও যদি না রাখা হয়, তাহলে তারা আর ভোট দেবেন না পরবর্তীতে। ওদিকে অমিত শাহ নিজে বক্তব্যটা যেটা রেখেছেন, নিত্যানন্দ রায় তিনি
যাদব সম্প্রদায়ের মধ্যে থেকে উঠে আসেন এবং তার বক্তব্য অনুযায়ী যে যাদব সম্প্রদায়, লালু প্রসাদ যাদব যে যাদব সম্প্রদায়ের ভোটটার উপর নির্ভর করে তিনি চলেন, সেই ভোটটা তিনি পাবেন। অর্থাৎ নিত্যানন্দ রায় যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয় তাহলে যাদব সম্প্রদায়ের কাছ থেকে একটা ভোটের যে একটা আশা সেটা তিনি করছেন এবং সেই জায়গা থেকেই একটা বড় সড়ো কিন্তু গেম চেঞ্জিং এই মুহূর্তে পলিসি আসতে পারে বিহারে, তেমন অনেকেই মনে করছেন। যদিও শেষ পর্যন্ত এই মিটিং থেকে যেটা উঠে এসেছে, সবাই কিন্তু চাইছেন না যে নিত্যানন্দ রায় নীতিশ কুমারের রিপ্লেসমেন্ট হোক, এবং সেটা যদি হয় তাহলে নীতিশ কুমারও যে কোনো মুহূর্তে ফ্লিপ করতে পারেন, সেটাও কিন্তু এখনো পর্যন্ত একটা বড় সড়ো বিষয় সামনে দাঁড়াচ্ছে। কারণ নীতিশ কুমার এখনো পর্যন্ত যে বিষয়টার সম্পূর্ণ মনোসংযোগ করছেন, 101খানা তার যে সিট তিনি পেয়েছেন, তার মধ্যে কুর্মী সম্প্রদায়ের 4% ভোট, কৈরি সম্প্রদায়ের 6% ভোট এবং ইবিসি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের সম্প্রদায় তাদের 27% ভোট। এইটাকে সামগ্রিকভাবে নীতিশ কুমার যদি একত্রিত করতে পারেন তাহলেই কিন্তু তার স্ট্রাইক রেট মোটামুটি 60 থেকে 70 হতে পারে। সেটা করার জন্য নীতিশ কুমার চেষ্টা করছেন এবং সেটা যদি নীতিশ কুমার করতে পারেন জেডিইউর তরফ থেকে, তাহলে কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ফেস পরবর্তীতে যেটা অমিত শাহ বলেছেন যে বিধায়করা ঠিক করবে, তখন কিন্তু নীতিশ কুমার এই ভয়টা দেখানোর জায়গা থাকেন যে ম্যাজিক ফিগার কিন্তু 122 এবং 60খানা মতন আমার কাছে রয়েছে, বাকি 60খানা কিন্তু আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়েও পেয়ে যেতে পারি। সুতরাং এই বিষয়টা কিন্তু সেই রামবিলাস পাসওয়ান যে ট্র্যাকটা বিভিন্ন সময় খেলেছেন, রামবিলাস পাসওয়ানের হাতে মাত্র 29 জন বিধায়ক থাকতো বিহারে, কিন্তু সেই জায়গা থেকে রামবিলাস পাসওয়ান ঠিক করতেন যে সরকার কারা তৈরি করবে, সেই বিষয়টা কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে একমাত্র ফোকাস করছেন, এটাকে মাথায় রাখছেন কিন্তু বিজেপির অনেকে। কারণ নীতিশ কুমারকে দাঁত সামনে রাখলে এই ভোটগুলো কুর্মী সম্প্রদায়ের ভোট, কৈরি সম্প্রদায়ের ভোট পুরোটা শিফট হয়ে যাবে আরজেডির দিকে। এবং অনেকেই কিন্তু বলছেন যে রাহুল গান্ধীর যে রণনীতিটা একদম শেষ মুহূর্তে এসে নিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রণনীতি তিনি নিয়েছেন, একদম শেষ মুহূর্তে নেওয়ার একটা কারণও আছে। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি সম্পূর্ণ বিষয়টা দেখে নিলেন যে নীতিশ কুমারকে শেষ পর্যন্ত প্রজেক্ট করবে কিনা, বিজেপির পক্ষ থেকে নীতিশ কুমারকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করা হয় কিনা। সেটা যখন দেখা গেল যে অমিত শাহ, অঞ্জনা ওম কাশ্যপ আজ তাককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে দিলেন এই বিধায়করা পরবর্তীতে ঠিক করবে বিধায়কদের মুখ্যমন্ত্রী কে হবে, সেই বিষয়টা যখন সম্পূর্ণ সামনে চলে এলো, তারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নিলেন এই বিষয়টা সম্বন্ধে যে না, তাকে নীতিশ কুমারকে আর সামনে রাখা হচ্ছে না, তখন একটা মারাত্মক স্ট্র্যাটেজি সম্পূর্ণ রাহুল গান্ধী নিলেন এবং সম্পূর্ণ বিষয়টা এমন ভাবে প্রজেক্ট করা হলো যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যেটুকু যা সমস্যা ছিল সিট শেয়ারিং নিয়ে, সেটা আর এই মুহূর্তে নেই। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা ঝকঝকে এবং নীতিশ কুমার তার বিপরীতে দাঁড়াবে তেজস্বী যাদব, এইটা এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। কিন্তু নীতিশ কুমারের বিপরীতে কি দাঁড়াবে নাকি এনডিএর বিপরীতে দাঁড়াবে তেজস্বী যাদব, সেইটা এখনো পর্যন্ত কিন্তু এনডিএর মধ্যে থেকে ক্লিয়ার হয়ে উঠে আসেনি। এবং অশোক গেহলোত যে কথাটা একদম জোর দিয়ে বলেছেন যে নীতিশ কুমারের সঙ্গে আপনারা কোন ব্যবহারটা করতে চলেছেন, একনাথ শিন্ডের সঙ্গে যেটা করেছিলেন মহারাষ্ট্রে সেই বিষয়টা করতে চলেছেন নীতিশ কুমারের সঙ্গে, এই প্রশ্নটার মাধ্যমেই কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, এরকম অনেকেই মনে করছেন। এবং এই মুহূর্তে যে মিটিং হচ্ছে বারংবার, সেটা শুধুমাত্র যে দিল্লিতে হচ্ছে তেমন কিন্তু নয়, নীতিশ কুমারের কাছে এই মিটিং এর খবরও চলে এসেছে। তার কারণ নীতিশ কুমারও পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তার একটা ওয়ার রুম আছে, একদম যুদ্ধকালীন রুম যাকে বলে, যুদ্ধকালীন গৃহ একটা কক্ষ তার রয়েছে পাটনাতে মুখ্যমন্ত্রী আবাসে, এবং সেখানে শুধুমাত্র তারাই ঢুকতে পারেন যারা নীতিশ কুমারের একদম খুব নিজের মানুষ, কয়েকজন মাত্র ঢুকতে পারেন, বাদ বাকি সবাই সেখানে ঢুকতে পারেন না। সেইখানে একদম নীতিশ কুমার তার নিজের মতন রণকৌশলও কিন্তু ঠিক করছেন, যেখানে নীতিশ কুমার অলরেডি জানতে পেরে গেছেন যে তাকে পরবর্তীতে তার মুখ্যমন্ত্রী করা হবে না। নীতিশ কুমার হয়তো মানসিকভাবে কিংবা শারীরিকভাবে একটু দুর্বল এই মুহূর্তে রয়েছেন, একজন মুখ্যমন্ত্রী রাজ্যে, তবুও তিনি এইটুকু অন্তত বুঝতে পারছেন যে তাকে পরবর্তীতে মুখ্যমন্ত্রী যদি না রাখা হয় তাহলে নীতিশ কুমারের পরবর্তী রাজনৈতিক কেরিয়ার বলে আর কিছু থাকছে না। তিনি ওই 20 বছর মুখ্যমন্ত্রী, এটুকুই তার রাজনৈতিক কেরিয়ারের শেষ একদম। কিন্তু সেটাকে নীতিশ কুমার চাইছেন, তাহলে তো তিনি ভোট থেকেই আগে সরে দাঁড়াতেন। তার অবস্থা কোথাও গিয়ে একদম ওড়িশার বিজু জনতা দল কিংবা একদম সরাসরি মহারাষ্ট্রের একনাথ শিন্ডে কিংবা একদম বিভিন্ন জায়গায় আমরা যে দেখতে পাই আঞ্চলিক দলগুলোর যে অবস্থা, সেটার মতন হবে না। তো এই বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে নীতিশ কুমার তিনি চেষ্টা করছেন যে সম্পূর্ণ বিষয় থেকে সরে এসে তাকে মুখ্যমন্ত্রী করা হবে না, এটা তিনি বুঝে গিয়েছেন এবং তিনি তার ওয়ার রুমে এখন ঠিক করছেন যে জেডিইউ কে কতগুলো ম্যাক্সিমাম আসনে জিতিয়ে আনা যায়। এবং নীতিশ কুমারের স্ট্র্যাটেজিটা শুরু হবে আগামী 14 নভেম্বরের পরে। যদি দেখা যায় যে নীতিশ কুমার অন্তত 40 থেকে 60টা আসন পেয়েছেন, তাহলেও কিন্তু খেলা সম্পূর্ণ নীতিশ কুমারের হাতে থাকবে। এটাই এই মুহূর্তে একটা বিশাল আলোচনা। তবে নীতিশ কুমারকে কোনোভাবেই যে অমিত শাহ আর পরবর্তী মুখ্যমন্ত্রী পদ হিসাবে পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে চাইছেন না এবং সেটাই শেষ পর্যন্ত বিজেপি সেই সিদ্ধান্তেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মধ্যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন দেখা গিয়েছে এই বিষয়টা নিয়ে। তেজস্বী যাদব যেখানে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে একদম এসে গিয়েছেন, এবং মুকেশ সাহানি যিনি 2020 সালে ইন্ডিয়া গঠবন্ধন ছেড়ে একদম সরাসরি এনডিএর দিকে ঝুঁকেছিলেন, পরবর্তীতে এনডিএ ছেড়ে তিনি আবার ইন্ডিয়াতে যুক্ত হন এবং উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাকেও করা হয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়টা নিয়েও কিন্তু একটা বড় সড়ো একটা স্ট্র্যাটেজি রাহুল গান্ধীর রয়েছে যে মুকেশ সাহানিকে তারা হাতছাড়া করতে চাইছেন না। মুকেশ সাহানির কাছে কেউ রয়েছে অতি পিছিয়ে পড়া মানুষের ভোট, সেই জায়গাটা কোনোভাবেই তিনি হাতছাড়া করতে চাইছেন না। সেই সমস্ত দিকগুলো মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো খেলা রাহুল গান্ধী করেছেন, এবং যেটাতে বেশ খানিকটা চাপেই পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দুই শীর্ষ নেতৃত্ব। তেমন একটা খবর উঠে আসছে, আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা বিচার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।